দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিচ্ছি, বাংলা মডেল প্রশ্ন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর ইতিপূর্বে আমি আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। আর অন্যান্য বিষয়েরও মডেল প্রশ্ন প্লাস তার সমাধান পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি হচ্ছে বেলুরঘাট গার্লস হাই স্কুল, এটা একটা স্কুলের প্রশ্ন। এখানে টোটাল যে প্রশ্ন আছে আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। সেখানে প্রথমে তা ওরকম এই টোটাল প্রশ্নটা যদি আমি একটু এখানে তোমাদের দেখাই তাহলে দেখতে পাবো যে 1 নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে ঠিক ওরা উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে টোটাল 5টি প্রশ্ন আছে। তারপর 2 নম্বরের প্রশ্ন কমপক্ষে 20টি শব্দের বাক্যে উত্তর দাও। 3 নম্বরের প্রশ্ন 30টি শব্দে উত্তর দাও। 4 নম্বরে 150টি শব্দ এবং 5 নম্বরে 150, 6 নম্বরে 150 এবং 7 নম্বরে হচ্ছে একটা ইংরেজি দেওয়া আছে বঙ্গানুবাদ যেটাকে বলে, সেটার উত্তর দেবে। যাই হোক, আমরা প্রথমেই চলে যাবো 1 নম্বরের প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্ন কি হচ্ছে, ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তা ওরকম একটি লেখক, মেশো থাকা মন্দ নয়, বক্তাকে। হ্যাঁ, এটারে এখানে যদি আমি টোটাল প্রশ্ন দেখি, তা এরকম একটি বক্তা হচ্ছে তোমার গিয়ে হলো তপনের মেজো কাকা, অর্থাৎ খ নম্বর উত্তর, তপনের মেজো কাকা। এর পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, কি ছড়িয়ে রইল? সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অর্থাৎ খ নম্বর। কারণ ধ্বংসাপ্রাপ্ত শহরের অবস্থা বোঝাতে কাঠকয়লা বলা হয়েছে যুদ্ধ বা বিস্ফোরণ শহর পুড়ে গিয়ে ছাই ও পোড়া ও ধ্বংসাবশেষ পরিণত হয়েছে, এই ভয়াবহ চিত্র এখানে প্রকাশ পেয়েছে। এরপর পরের প্রশ্ন 1-3, চীনারা অবশ্যই চিরকাল লিখে আসছে, কিসে লিখে আসছে? চীনারা অবশ্যই তুলিতে লিখে আসছে। প্রবন্ধে বলা আছে যে চীনারা প্রাচীনকাল থেকেই কলম নয় বরং তুলি ব্যবহার করে লিখে আসছে। তাদের লেখার ধরন ছিল শিল্পসম্মত, যাকে ক্যালিগ্রাফির অংশ বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে ওরে ভাই দাগাঙ্কিত আছে ফাগুন লেগেছে বনে বনে। রেখাঙ্কিত অংশটি হলো ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রেখাঙ্কিত সম্বোধন পদ, এখানে সম্বন্ধ করা আছে, এই কারণে এটা ঘ নম্বর হবে, সম্বোধন। ওরে ভাই অংশটিতে কাউকে ডাকা বা সম্বোধন করা হয়েছে, তাই এটি সম্বোধন পদ। এরপরের প্রশ্ন টা টি খানা, এগুলি কি? এগুলি আসলে নির্দেশক, অর্থাৎ নির্দিষ্ট করে। টা টি খানা খানি ইত্যাদি শব্দ কোনো বস্তু বা জিনিসকে নির্দিষ্ট করে, তাই এগুলিকে নির্দেশক পদ বলে, অর্থাৎ ক নম্বর। তাহলে 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে দেখো কম বেশি 20টি শব্দ উত্তর দিতে হবে। টোটাল 5টি প্রশ্ন আছে। তাহলে আমরা প্রশ্নগুলো এক এক করে বড় করে দেখছি, এবারে উত্তর দেই। কমপক্ষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত, কেন? হ্যাঁ, এটা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কারণ লেখক মেসমশাই তপনের লেখা গল্পটি সংশোধনের নামে বারবার পরিবর্তন করেন। তিনি নিজের অভিজ্ঞতা দক্ষ প্রয়োগ করে গল্পটিকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। ফলে তা তপনের মৌলিক সৃষ্টিতে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং তার স্বীকৃতি হারিয়ে ফেলে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, সে জানতো না তার অজানা বিষয়টি কী ছিল। এখানে সে বলতে লুইস অ্যান্ডারসন ওয়াটারম্যানকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তার অজানা বিষয় ছিল দোয়াতের উল্টে যাওয়ার ফলে যে সমস্যা তৈরি হয়েছে তা ভবিষ্যতে একটা বড় আবিষ্কারের কারণ হবে। অর্থাৎ তখন তিনি বুঝতে পারেননি যে এই ঘটনার থেকে ফাউন্টেন পেন আবিষ্কারের সূচনা হয়। এরপরের প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? হ্যাঁ, ক্যালিগ্রাফিস্ট বলতে সেই সব ব্যক্তিদের বোঝায় যারা অত্যন্ত সুন্দর ও নিখুঁত শৈল্পিক হস্তাক্ষর লেখেন। প্রবন্ধ অনুযায়ী এরা ছিলেন ওস্তাদ কলমবাজ বা লিপি কৌশলী। তাদের লেখা ছিল মুক্তোর মতো সুন্দর। মোগল দরবার সহ বিভিন্ন স্থানে তাদের বিশেষ সম্মান ছিল। এরপরের প্রশ্ন, মাথার চুল খাড়া হয়ে উঠল, কার চুল খাড়া হয়ে উঠল? এখানে কতক বর্ণনাকারী এর চুল খাড়া হয়ে উঠল। ভয়ঙ্কর দৃশ্য, ধ্বংস, মৃত্যু বা আতঙ্কজনিত পরিস্থিতি দেখে সে ভয় ও বিস্ময়ে শিহরে ওঠে। সেই তীব্র ভয়ের প্রতিক্রিয়াতেই তার চুল খাড়া হয়ে যায়। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার বিভক্তি অনুসারে একটি পার্থক্য লেখো। তাহলে এখানে পার্থক্য, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার কারক বা সম্পর্ক বোঝায়, যেমন বইটি ছেলেকে। অনুসর্গ আলাদা শব্দ হিসেবে ব্যবহৃত হয় এবং শব্দের পরে বসে সম্পর্ক বোঝায়, যেমন বইয়ের উপর ঘরের মধ্যে। অর্থাৎ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকে কিন্তু অনুসর্গ আলাদা থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার
3 নম্বরের প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের এরকম হওয়ার কারণ কি? আমরা যদি দেখি, তপনের জীবনে প্রথমবার তার লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হবে, এই আশায় সে অত্যন্ত উত্তেজিত বা আনন্দিত হয়ে ওঠে যখন তার মেসো পত্রিকাটি নিয়ে আসে এবং তখন ভাবে তার গল্পটি ছাপা হয়েছে। তখন আনন্দ, গর্ব, উত্তেজনায় তার বুকের রক্ত যেন ছলকে ওঠে। এটি তার গভীর আবেগ ও স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে। এরপরে 3-2, আয় আরও বেঁধে বেঁধে থাকে, আমন্ত্রণের কারণ কি? হ্যাঁ, চারিদিকে যুদ্ধ, ধ্বংস, দুঃখ, অনিশ্চয়তার মধ্যে মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় ঐক্যবদ্ধ থাকাই বাঁচার একমাত্র উপায়। ব্যাখ্যা যদি আমরা দেই, মানুষ পথ নেই, ঘর নেই, চারিদিকে মৃত্যু, বিপদ, ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিকে কবি মানুষকে বলেন, একসঙ্গে থাকো, ঐক্যবদ্ধ হও, পারস্পরিক সহযোগিতা শক্তি, তাই এই আমন্ত্রণ। এরপরের প্রশ্ন, এরপর শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে, তখন দুঃখের মুহূর্ত বলতে কি বোঝানো হয়েছে? তপনের সংকল্পে পরিচয় দাও। জ্ঞানচক্ষু গল্পে তপনের জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে এখানে দুঃখের মুহূর্ত বলা হয়েছে। তপন খুব আনন্দের সঙ্গে নিজের গল্প লেখা পত্রিকায় ছাপা হয়েছে বলে মনে করেছিল, কিন্তু যখন সে গল্পটি পড়ে তখন দেখতে পায় যে তার মেসোমশাই সংশোধনের নামে পুরো গল্পটিও বদলে দিয়েছেন। গল্পের প্রতিটি লাইন তার কাছে অপরিচিত মনে হয়। নিজের নামা ছাপা হলেও সেখানে তার নিজের কোনো সৃষ্টি বা ছাপ নেই। এই ঘটনা তপনের মনে গভীর আঘাত দেয়। সে অনুভব করে যে তার মৌলিকতা নষ্ট হয়ে গেছে এবং তার সত্তাও অপমানিত হয়েছে। এই দুঃখ, অপমান থেকে তপনের মধ্যে আত্মমর্যাদা জেগে ওঠে। এই পরিস্থিতিতে তখন একটি দৃঢ় সংকল্প গ্রহণ করে। সে ঠিক করে যে ভবিষ্যতে যদি কখনও তার লেখা ছাপানো হয় তবে সে নিজে গিয়ে তা পত্রিকার অফিসে জমা দেবে। অন্য কারো সাহায্য বা প্রভাবের উপর নির্ভর করবে না, নিজের যোগ্যতার উপর ভরসা করে সে প্রতিষ্ঠা পেতে চায়। এই সংকল্প তপনের আত্মসম্মান বোধ এবং সক্রিয়তার প্রতি শ্রদ্ধার পরিচয় বহন করে। এরপর 4-2 প্রশ্ন যদি দেখি, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতি সে কথকের জন্য অপেক্ষা করছে? আমরা যদি উত্তর দেখি, উদ্ধৃত অংশে সেই মেয়েটি বলতে কথকের প্রিয়জন বা প্রেমিকার কথায় বোঝানো হয়েছে। সে কথকের জীবনে অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ যার সঙ্গে আবেগের গভীর সম্পর্ক আছে। কবিতার প্রেক্ষাপট, চারিদিকে যুদ্ধ, ধ্বংস, অস্থিরতা, বিপদের পরিবেশ বিরাজ করছে। এই প্রতিকূল পরিস্থিতির কারণে কথক এই প্রতিকূল তার প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আর সে জীবিকার তাগিদে কিংবা এই অস্থির সময়ের কারণে দূরে কোথাও চলে যেতে বাধ্য হয়েছে। অবস্থায় এই মেয়েটি অনিশ্চিত বা দুশ্চিন্তাময় পরিবেশ থেকেও কথকের ফিরে আসার আশায় অপেক্ষা করে আসে। চারপাশ বিপদ, মৃত্যু, অনিশ্চয়তা থাকলেও তার বিশ্বাস ও ভালোবাসা আটুট। অতএব এই অপেক্ষা শুধু প্রিয়জনের জন্য নয়, এটি ভালোবাসা, আশা, বিশ্বাস এবং কঠিন সময়ের সম্পর্কের দৃঢ়তার প্রতীক। পরের প্রশ্ন 4-এর অথবা যেটা প্রশ্নটা আছে সেটা কি? সেটা হচ্ছে, আফ্রিকা কবিতার সাম্রাজ্যবাদী নিপীড়নের যে চিত্র কবিতায় ফুটে উঠেছে, তা বর্ণনা করো। তাহলে আফ্রিকা কবিতার সাম্রাজ্যবাদী নিপীড়ন, এখানে কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদের নির্মম অত্যাচারের চিত্র অত্যন্ত তীব্রভাবে তুলে ধরছেন। আফ্রিকা একসময় ছিল প্রকৃতির রহস্যময়তা ঘেরা এক স্বাধীন ভূমি, কিন্তু পরবর্তীকালে ইউরোপীয় উপনিবেশবাদীরা সেখানে প্রবেশ করে। তারা লোহার হাতকড়ি নিয়ে এসে আফ্রিকার মানুষদের বন্দী করে এবং দাস হিসেবে বিক্রি করতে থাকে। কবিতায় বলা হয়েছে, এই অত্যাচারী ছিল নেকড়ে থেকেও নিষ্ঠুর। তাদের লোভ ও বর্বরতা আফ্রিকার মানবিক মর্যাদাকে ধ্বংস করে দেয়। আফ্রিকার মানুষের কান্না, রক্ত, অশ্রুতে ভিজে ওঠে তাদের ভূমি। অন্যদিকে এই অত্যাচারে চালিয়ে যাওয়ায় তারা নিজেদের সভ্য বলে দাবি করে এবং ধর্মীয় আচার পালন করে। এইভাবে ভণ্ডামের দিকটাও কবি তীব্র ব্যঙ্গের মাধ্যমে প্রকাশ করছেন। শেষে কবি আহ্বান জানান, এই পাপের জন্য ক্ষমা চাওয়ায় হোক সভ্যতা শেষ মানবিক। এভাবে কবিতার সাম্রাজ্যবাদীদের নিষ্ঠুরতা, শোষণ ও ভণ্ডামের এক কারণ প্রতিবেদী চিত্র ফুটে উঠেছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন, দোয়াত যে কত রকম হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। আলোচনা, শ্রীকান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালী দোয়াতের বৈচিত্র্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। লেখক দেখিয়েছেন যে দোয়াত কেবল একটি সাধারণ কালি রেখার পাত্র নয়, বরং তা ছিল ঐতিহ্য, অভিজাত্যের পরিচয়। দোয়াত বিভিন্ন উপাদানে তৈরি হতো, যেমন মাটির, কাচের, কাঠ, গ্লাসের, পোর্শনীলের, শ্বেতপাথরের, জেড়ের, পিতলের, ব্রোঞ্জের, এমনকি সোনার দোয়াতও ছিল। এসবের দোয়াতের নির্মাণ শিল্প এবং সৌন্দর্য ছিল চমৎকার। বিশেষত ধনী ও অভিজাতদের ব্যবহৃত দোয়াতগুলো ছিল অত্যন্ত দামি এবং শিল্পী সমৃদ্ধ। লেখক উল্লেখ করেছেন যে
অনেক সময় দোয়াতের সঙ্গে ইতিহাস ও সাহিত্য জগতের বিখ্যাত ব্যক্তিদের সম্পর্ক জড়িয়ে থাকতো। যেমন বিখ্যাত সংগ্রাহক শুভ ঠাকুরের সংগ্রহ নানা রকম দোয়া ছিল, যা দেখে লেখকের মনে হয়েছিল বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের অমর রচনাগুলো হয়তো এমন দোয়াতের কালি দিয়েই লেখা হয়েছে। এইভাবে দোয়াতের বৈচিত্র্য শুধু তার বাহ্যিক রূপেই সীমাবদ্ধ নয়, বরং তা ইতিহাসে সংস্কৃত ও আবেগের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাই লেখক যথার্থই বলছেন, দোয়াতের এই বৈচিত্র্য না দেখলে বিশ্বাস করা কঠিন। এরপর পরের প্রশ্ন হচ্ছে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কারণ তার প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? আমরা একটা ওয়াটারম্যান লুইস অ্যাডসন ওয়াটারম্যান, যিনি ফাউন্টেন পেনের আবিষ্কারক। তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? একদিন তিনি একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্রে সই করেছিলেন। সেই সময় হঠাৎ করে তার ব্যবহৃত দোয়াত উল্টে যায় এবং কাগজের কালি ছাড়া ছড়িয়ে পড়ে, ফলে কাজটি অসম্পূর্ণ থেকে যায়। তিনি নতুন কালি আনতে গেলে ফিরে এসে দেখেন অন্য একজন ব্যক্তি সেই সুযোগে চুক্তি সম্পন্ন করে ফেলেছে। এই ঘটনায় তিনি খুব হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েন। তার প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? এই ঘটনার পর তিনি প্রতিজ্ঞা করেন যে এমন সমস্যা দূর করার উপায় তিনি খুঁজে বের করবেন। তার ফলস্বরূপ তিনি আবিষ্কার করেন ফাউন্টেন পেন, যার মধ্যে কালি ভরা থাকে এবং আলাদা দোয়াতের প্রয়োজন হয় না। এই আবিষ্কার লেখার জগতে এক বিপ্লব ঘটায় এবং মানুষের লেখার পদ্ধতিকে অনেক সহজ ও উন্নত করে। এরপর পরের প্রশ্ন কম বেশি 150 শব্দ, যেটা কোনি এ গল্পের। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তিনি কিভাবে ডায়েটিং করেন? বক্তা হলেন লীলাবতী, যিনি কোনি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ডায়েটিং করার পদ্ধতি: লীলাবতী দরিদ্র পরিবারের মেয়ে হওয়ার পরও তার পক্ষে পুষ্টিকর খাবার নিয়মিত পাওয়া সম্ভব নয়, কিন্তু নিজের অভাব ও কষ্টকে আড়াল করার জন্য সে বলে যে তার খাওয়ার লোভ নেই, সে নাকি ডায়েটিং করে। বাস্তবে তার ডায়েটিং কোনো ইচ্ছাকৃত শরীরচর্চা বা খাদ্য নিয়ন্ত্রণ নয়, বরং দরিদ্রের বাধ্যবাধকতা। অনেক সময় সে পর্যাপ্ত খাবার পায় না, তাই তিনি না খেয়েই থাকতে হয়। নিজের কষ্টকে লজ্জা বা অপমান না করে সেটিকে ডায়েটিং করে বলে রসিকতার মাধ্যমে প্রকাশ। এর মাধ্যমে তার আত্মসম্মানবোধ, দৃঢ় মানসিকতা ও কষ্ট সহ্য করার শক্তি ফুটে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে লীলাবতীকে কোনি উপন্যাস তার ভূমিকা সংক্ষেপে লেখো। লীলাবতী হলো কোনি উপন্যাসের নায়িকা। তিনি এক দরিদ্র পরিবারের মেয়ে, যার ডাকনাম কোনি। লীলাবতী অত্যন্ত সংগ্রামী এবং পরিশ্রমী একটি মেয়ে। ছোটবেলা থেকে দরিদ্রের মধ্যে বড় হলেও সে স্বপ্ন দেখে একজন ভালো সাঁতারু হওয়ার। তার জীবনে বড় ভূমিকা পালন করে তার কোচ ক্ষিতীশ এবং সিংহ অর্থাৎ ক্ষিতীশ দা, যিনি তাকে প্রশিক্ষণ দেন এবং আত্মবিশ্বাস যোগান। লীলাবতী কঠোর পরিশ্রম, অধ্যবসায়, মানসিক শক্তির মাধ্যমে নানা বাধা অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যায়। সমাজের অবহেলা, দরিদ্র বা অপমান তাকে দমাতে পারেনি। উপন্যাসে লীলাবতী প্রতীক হয়ে উঠছে সংগ্রামের, আত্মসম্মান, সাফল্যের প্রতি অদম্য ইচ্ছা শক্তির। পরের প্রশ্ন 7 নম্বর, চলতি গদ্য অনুবাদ করো। আমরা যদি দেখি উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ। আমরা যদি এটার বলি, আমাদের জীবন উন্নত করার চেষ্টা করা উচিত, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালি। কিন্তু আমাদের নৈতিক বোধ কখনো ত্যাগ করা উচিত নয়। ইফ উই কম্পেয়ার উইথ ডিসঅনেস্টি, ইট কুড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফ। একবার লাইন বাই লাইন যদি দেই, যদি আমরা অসততার সঙ্গে আপোষ করি, ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফ, তাহলে নিজেদের প্রতি শ্রদ্ধা রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু চুজ দি রাইট ওয়ে। তাই সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি ভালো করে দেখো, তোমরা খুব এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।